আপনাদের যাদের কাজ ক্যান্টনমেন্টে, আপনারা ক্যান্টনমেন্টেই থাকুন। আমরা আপনাদের প্রতি শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আপনাদের যে অবদান রয়েছে সেটাকে আমরা স্বীকার করে নেই। কিন্তু আমরা বলতে চাই, রাজনৈতিক পরিমণ্ডলে আপনারা ক্যান্টনমেন্ট থেকে গত 16টা বছর যেভাবে নগ্ন হস্তক্ষেপ করেছেন, যেভাবে ক্যান্টনমেন্টের বিভিন্ন দপ্তর উপদপ্তরের মধ্য দিয়ে আপনারা রাজনীতিতে যেভাবে নোংরা হস্তক্ষেপ করেছেন, 24 পরবর্তী বাংলাদেশে রাজনীতি নিয়ন্ত্রণ করবে শুধুমাত্র রাজনীতিবিদরা। আমি তো ওখানে ক্যান্টনমেন্ট উল্লেখ করেছি, তো আপনারা কথা বলতে পারেন সেখানে। আমি কি নিরাপত্তার ঝুঁকি অনুভব করছি কিনা? আওয়ামী লীগের আগে বিচার নিশ্চিত করতে হবে, তাকে দল হিসাবে বিচার নিশ্চিত করতে হবে, অপরাধ স্বীকার করতে হবে, তারপর অন্য কোনো আলোচনা হইতে পারে। এর আগে কোনো ধরনের আলোচনা হইতে পারবে না। সেনা প্রধানকে নিয়ে নতুন করে বিতর্কিত করা কিংবা সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া, সেনাবাহিনীর সাথে একটা কনফ্লিক্ট তৈরি করা, এটা উদ্দেশ্য প্রণোদিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব, দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আওয়ামী লীগকে পুনর্বাসন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে সেনাপ্রধানের নির্দেশে। আবারও নতুন করে পুনর্বাসন হতে যাচ্ছে আওয়ামী লীগ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এটা কোনোভাবেই এদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে কোনো শ্রেণী পেশার মানুষই মেনে নিবে না। সাম্প্রতিক সময়ে হাসনাত আব্দুল্লাহ সেনা প্রধানের একটা বিরোধ আমরা দেখতে পাচ্ছি, লক্ষ্য করছি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আবারও হাসনাত আব্দুল্লাহ সেনাবাহিনীর উদ্দেশ্যে কঠিন হুঁশিয়ারি দিয়ে কি বলল, শুনলে আপনারা অবাক হবেন। হাসনাত আব্দুল্লাহর সাহস দেখে সকলেই অবাক। হাসনাত আব্দুল্লাহ সত্যিকার অর্থে একটি সাহসী যোদ্ধা বলা যেতে পারে। হাসনাত আব্দুল্লাহ কাউকে পরোয়া করে না, সেই সত্য কথা সর্বদা বলে এবং সৎ সাহসিকতার সঙ্গে সব কিছুর মোকাবেলা করে আসছে, আমরা দেখে আসছি বরাবরই। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সেনাপ্রধানের ওপরে যে অভিযোগের তীর তুলেছিল হাসনাত আব্দুল্লাহ, সেটি নিয়ে আবারও হাসনাত আব্দুল্লাহ গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছে। সেনাবাহিনীকে উদ্দেশ্য করে কি বলল হাসনাত আব্দুল্লাহ, আমরা সেটা দেখব। হাসনাত আব্দুল্লাহর মুখ থেকে আমরা তার বক্তব্য শুনব, তারপরে কথা বলবো। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমাদের। আপনাদের যাদের কাজ ক্যান্টনমেন্টে, আপনারা ক্যান্টনমেন্টেই থাকুন। আমরা আপনাদের প্রতি শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আপনাদের যে অবদান রয়েছে সেটাকে আমরা স্বীকার করে নেই। কিন্তু আমরা বলতে চাই, রাজনৈতিক পরিমণ্ডলে আপনারা ক্যান্টনমেন্ট থেকে গত 16টা বছর যেভাবে নগ্ন হস্তক্ষেপ করেছেন, যেভাবে ক্যান্টনমেন্টের বিভিন্ন দপ্তর উপদপ্তরের মধ্য দিয়ে আপনারা রাজনীতিতে যেভাবে নোংরা হস্তক্ষেপ করেছেন, 24 পরবর্তী বাংলাদেশে রাজনীতি নিয়ন্ত্রণ করবে শুধুমাত্র রাজনীতিবিদরা। আপনারা তখন কোথায় ছিলেন? বিগত 1.5 দশক ধরে আমরা কোন চ্যানেলকে দেখি নাই পদত্যাগ করতে। দেশে অত অন্যায় হয়েছে, এত জুলুম প্রতিষ্ঠিত হয়েছে, আমরা কোন সচিবকে দেখি নাই পদত্যাগ করতে। একটা চ্যানেলের কি মেরুদণ্ড সেটা ছিল না? আপনারা তখন কোথায় ছিলেন? আমরা কাউকেই দেখি নাই এই অন্যায়ের প্রতিবাদ করে কেউ চাকরি থেকে পদত্যাগ করতে। আমরা আপনাদের সাথে বিনয়ের সাথে, আমরা আপনাদের কাছে বিনয়ের সাথে আমরা আহ্বান জানাবো। আমরা একটি প্রপার একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের অপেক্ষায় রয়েছি, যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের যে ন্যূনতম সংস্কারগুলি রয়েছে, এই সংস্কার প্রক্রিয়া শেষে আমরা একটি ফ্রি ফেয়ার এন্ড পার্টিসিপেটরি নির্বাচনের মধ্য দিয়ে, যেটি গত 1.5 দশক ধরে রাষ্ট্র কাঠামোর সহযোগিতায় এই গণতান্ত্রিক পরিবেশের কে আপনারা নষ্ট করেছেন, আমরা সেই পরিবেশে ফিরিয়ে দিতে চাই। সুতরাং এই পরিবেশটিকে ফিরিয়ে দেওয়ার জন্য আপনারা বাধা হয়ে দাঁড়াবেন না। প্রিয় সহযোদ্ধা এবং রাজনীতিবিদ আপনারা যারা রয়েছেন, আপনারা আওয়ামী লীগকে এখনো চিনে উঠতে পারেন নাই। শহীদ জিয়াউর রহমান আওয়ামী লীগকে পুনর্বাসন করেছিলেন, উনাকে তার জীবন দিয়ে সেইটাই মেটাতে হয়েছে। জামাতে ইসলামী আওয়ামী লীগকে পুনর্বাসন করেছিলেন,
তাদের নেতা কর্মীদের হত্যার মধ্য দিয়ে সেই দায় মেটাতে হয়েছে। বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে 2009 সালে আওয়ামী লীগ আবার পুনর্বাসিত হয়েছে। পিলখানা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো ধ্বংসের মধ্য দিয়ে আগামী 100 বছর ধরে সেই দায় আবার আমাদেরকে দিতে হবে। আবার যদি কেউ আওয়ামী লীগকে আবার পুনর্বাসিত করতে চায়, তাহলে তার জীবন দিয়ে সেই দায় আবার পুনর্বাসিত করতে হবে। প্রিয় সহযোদ্ধা, আমরা আপনাদেরকে বলতে চাই, পরবর্তী বাংলাদেশ হবে নেক্সট বাংলাদেশ ইজ উইদাউট আওয়ামী লীগ। পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ হবে যারা বেশিরভাগ বিরোধী যে রাজনৈতিক দলগুলি রয়েছে, আমাদের বিভিন্ন বিষয় মত পার্থক্য হবে, আমাদের পলিসির জায়গা থেকে ডিসকাশন হবে, আমাদের ডায়লগ হবে, এগ্রিমেন্ট হবে, ডিসএগ্রিমেন্ট হবে, আমাদের সব হবে আওয়ামী লীগকে রাষ্ট্র কাঠামোর বাইরে রেখে। আপনাদের ভুলে গেলে চলবে না, কোন গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মধ্য দিয়ে কিন্তু আওয়ামী লীগের বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়নি। আওয়ামী লীগ পালাতে বাধ্য হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। পৃথিবীর ইতিহাসে কোথাও কোন নজির নেই, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যারা পালাতে বাধ্য হয় তাদেরকে আবার নির্বাচনে ফিরিয়ে নিয়ে আসা হয়। সুতরাং আওয়ামী লীগের পতন হয়েছে 5 আগস্ট। 5 আগস্ট চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে। আওয়ামী লীগের নাম, আওয়ামী লীগের মার্কা এবং আওয়ামী লীগের আদর্শ এই বাংলাদেশের রাজনীতি করার অধিকার হারিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো, আমরা আপনাদের কাছে যে আশা করেছিলাম এখনো পর্যন্ত আপনাদের দৃশ্যমান পদক্ষেপ আপনারা দেখতে পাইনি। আমরা কোন নির্বাহী আদেশের মধ্য দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ চাই না, বরং আওয়ামী লীগ যে কৃত অপরাধ করেছে, যে গণহত্যা চালিয়েছে, যে মানুষের বাক স্বাধীনতাকে রুদ্ধ করেছে, গুম খুন হত্যা নিপীড়নের রাজনীতি চালু করেছে, আপনারা যদি সকলের বিচার নিশ্চিত করতে পারেন তাহলে আগামী 300 বছরও আওয়ামী লীগের বাংলার জমিনে ফিরবে না। আমি তো ওখানে ক্যান্টনমেন্ট উল্লেখ করেছি, তো আপনারা কথা বলতে পারেন সেখানে। আমি কি নিরাপত্তার ঝুঁকি অনুভব করছি কিনা? আওয়ামী লীগের আগে বিচার নিশ্চিত করতে হবে, তাকে দল হিসাবে বিচার নিশ্চিত করতে হবে, অপরাধ স্বীকার করতে হবে, তারপর অন্য কোনো আলোচনা হইতে পারে। এর আগে কোনো ধরনের আলোচনা হইতে পারবে না, ইম্পসিবল। আমাদের সাথে যে আলোচনাটি হয়েছে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক, সেটি হচ্ছে আমরা মনে করছি সেটি রাজনৈতিক বিষয়ে হচ্ছে হস্তক্ষেপ করা। চলো, রাজনীতিবিদরাই নির্ধারণ করবে রাজনীতির ঘটনা প্রবাহ বা চলমান যা কিছুই পরবর্তী রাজনীতি কোন দিকে যাবে, সেটি রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত। তো সেই জন্য আমরা সন্দেহান বলেই হচ্ছে আজকে গতকাল আমার স্ট্যান্ডটি নিতে হয়েছে। আর যেটি বলেছেন যে 5 আগস্টের পরে আমাদের ফর্মাল ইনফর্মাল আমাদের সাথে সেনাবাহিনীর বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামে আমাদের দেখা সাক্ষাৎ হয়েছে। আর 11 তারিখের যে মিটিংটি সেটির প্রেক্ষাপট ভিন্ন ছিল, সেখানে অপর প্রান্তে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন এবং সেখানে আমার স্ট্যাটাসে আমি ডিসক্লোজ করেছি যে ঘটনা আমি আমার স্ট্যাটাসেই হচ্ছে আমি ডিসক্লোজ করেছি যে ওখানে সবকিছুই হচ্ছে উপস্থাপন করা হয়েছে। সেখানে বিষয়টি হচ্ছে যে আমরা এই বিষয়ে আলোচনা বিভিন্ন ল অ্যান্ড অর্ডার, আপনারা জানেন যে বর্তমানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে সেনাবাহিনীকে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নিয়ে আমাদের মধ্যে অনেক প্রশ্ন রয়েছে। তো এইসব বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য হচ্ছে আমাদেরকে আহ্বান জানানো হয়েছিল। এবং হচ্ছে কিছুদিন আগে আপনারা সেনাপ্রধানের একটা বক্তব্য দেখেছেন, যেই বক্তব্যকে আমি ব্যক্তিগতভাবে বা আমরা অনেকেই দেশের মধ্যে এটা নিয়ে কথা হয়েছে যে এটাকে রাজনৈতিক পরিমণ্ডলে অসমীচীন হিসাবেই ধরা হয়েছে। যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে যেভাবে অ্যাড্রেস করা হয়েছে, যেভাবে অন্তর্বর্তী যে ইনক্লুসিভ যেই নির্বাচনের দিকে নির্বাচনের ইঙ্গিত করা হয়েছে আওয়ামী লীগ সহ, তো সার্বিক বিষয়ে যখন আলোচনার কথা বলা হয়েছে তখন গিয়েছিলাম, তো ওই বিষয়গুলো আলোচনা করা হয়েছে। আমার স্ট্যাটাসে সব বিষয় হচ্ছে একদম মানে স্ট্রেইট ফরওয়ার্ড, সেখানে হচ্ছে স্পষ্ট করা আছে। আর এখানে যেটা বলছেন যে আমি কি নিরাপত্তার ঝুঁকি অনুভব করছি কিনা, দেখেন 5 আগস্টের পূর্বে আমরা জনগণকে, ছাত্র নাগরিককে সাথে নিয়ে হচ্ছে আমরা আন্দোলন করেছি। ফেসিবাদ বিরোধী একটা তখন একটা শক্তি ছিল, এজেন্সি ছিল, রাষ্ট্রপক্ষ আমাদের বিরুদ্ধে ছিল। তো তখন আমাদের লড়াই, তো আমরা বারবার বলছি আমাদের লড়াই এখন অব্যাহত রয়েছে। সুতরাং এই বিষয়গুলোকে আমরা যতক্ষণ পর্যন্ত ছাত্র নাগরিক এবং এই ফেসিবাদ বিরোধী ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো আমরা ঐক্যবদ্ধ রয়েছি, ততক্ষণ পর্যন্ত আমি কোনো নিরাপত্তা ঝুঁকি বা এইসব আমি বোধ করছি না। ধন্যবাদ। আপনি যে পোস্টে লিখেছেন, যে পোস্টের সত্যতা যাচাই করার জন্য সেক্ষেত্রে আপনার ঠিক কার সাথে কথা হয়েছে সেটাকে আমাদেরকে জানানো যাবে। আপনারা হচ্ছে আমি তো ওখানে ক্যান্টনমেন্ট উল্লেখ করেছি, তো আপনারা কথা বলতে পারেন সেখানে। এবং আমরা বলেছি যে এই ক্ষেত্রে দেখেন
5ই অগস্টের পরে আওয়ামী লীগ পুনর্বাসনে আওয়ামী লীগ একটা বারবার আমরা বলছি যে এই দলটা এখনো পর্যন্ত কোনো জায়গায় আপনারা দেখছেন রিগ্রেট ফিল করছে কোথাও অপরাধের ও যে একটা গণহত্যা চালাইছে এটা তো অপরাধী স্বীকার করে নাই। তো আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করতে চাই আওয়ামী লীগের আগে বিচার নিশ্চিত করতে হবে, তাকে দল হিসাবে বিচার নিশ্চিত করতে হবে, অপরাধ স্বীকার করতে হবে, তারপর অন্য কোনো আলোচনা হইতে পারে। এর আগে কোনো ধরনের আলোচনা হইতে পারবে না, ইম্পসিবল, এটা অসম্ভব। আমরা বলেছি যে 5ই অগস্টের পরে আওয়ামী লীগের নাম পুনরাবৃত্তি করছি, 5ই অগস্ট পরে আওয়ামী লীগের নাম, মার্কা এবং আদর্শ এই তিনটাই হচ্ছে অপ্রাসঙ্গিক। এখন এটাকে যদি মানে বিদেশি ষড়যন্ত্র অথবা দেশীয় কোনো ষড়যন্ত্র বা এজেন্সি থেকে কোনো ধরনের এখানে অপচেষ্টা চালানো হয়, সেক্ষেত্রে আমরা সাধারণ মানুষের কাছে কমিটেড, আমরা ছাত্র নাগরিকের কাছে কমিটেড। আমরা নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত, গুম, খুন, হত্যা শিকার যারা গত দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে হয়েছে, রাজনৈতিকভাবে নির্যাতিত যেই ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো হয়েছে, আমরা তাদের কাছে কমিটেড। কোনো এজেন্সি, কোনো বিদেশি কোনো কোনো কর্তৃপক্ষ কারোর কাছে আমরা কমিটেড না। থ্যাংক ইউ। 90-এ যেমন জেনারেল নুরুদ্দিন সাহেব স্বৈরশাসক এরশাদকে বলেছিল যে মিস্টার প্রেসিডেন্ট, আমরা জনগণের বুকের উপর পাড়া দিয়ে জনগণের উপরে গুলি চালিয়ে আমরা আপনাকে ক্ষমতা রাখতে পারবো না। এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানও কিন্তু তার আত্মীয় হোক, তারপরেও কিন্তু শেখ হাসিনাকে পরিষ্কার তার আগের দিন আমরা যতদূর জানি 4 আগস্টই জানিয়ে দিয়েছিলেন আপনাকে ক্ষমতা ছাড়তে হবে। তো সেই সেনাপ্রধানকে নিয়ে নতুন করে বিতর্কিত করা কিংবা সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া বা সেনাবাহিনীর সাথে একটা কনফ্লিক্ট তৈরি করা, এটা উদ্দেশ্য প্রণোদিত এবং এর পেছনে অন্য কোনো দূরভিসন্ধি আছে কিনা, এই স্ট্র্যাটেজিগুলো বা এই কথাগুলো যারা বলেছেন সেই বিষয়টা আমাদের পরিষ্কার হওয়া দরকার। বিশেষ করে আমাদের ছাত্রনেতা হাসনাত এবং সার্জিসের সাথে কি আলোচনা হয়েছিল, তারা কেন ওখানে গিয়েছিলেন, সেই বিষয়টা তাদের কাছ থেকে জানা দরকার। কারণ আপনারা দেখেছেন যে সবাই পরিচিত ছাত্রনেতাই হাসনাত সার্জিস এক একটা স্ট্যাটাস দিচ্ছে, আবার আরেকজন ছাত্রনেতা হান্নান মাসুদ সে বলছে আপনারা দুজনের একজন মিথ্যা কথা বলছেন। তাহলে হয়তো তাদের দুজনের একজন সেনাবাহিনীকে নিয়ে মিথ্যা কথা বলছে, নাহলে তারা যেটা বলছেন সেটা সত্য। তো এই ঘটনাটা আমি অনুরোধ করব এই সময়ের এই ছাত্র নেতৃবৃন্দ, তারা যেহেতু একটা দলও করেছেন, তারা তো রাজনীতি করবেন, জাতিকে নেতৃত্ব দিতে চান, কাজেই দায়িত্বশীল জায়গা থেকে এই নাগরিক পার্টি যেন এই ঘটনাটা তদন্ত করে এই ঘটনাটার প্রকৃত রহস্য যেন জাতির সামনে উন্মোচন করে। উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। কারণ নাহলে এটি মারাত্মক ক্ষত তৈরি করবে সামরিক বাহিনীর বিরুদ্ধে, এই ধরনের একটা প্রোপাগান্ডা। এবং বিশেষ করে এই মুহূর্তে আপনারা জানেন যে পুলিশ ফাংশন করছে না, সামরিক বাহিনী না হলে এই গত 7 মাসে এই যে যতটুকু স্থিতিশীলতা আমরা দেখতে পাচ্ছি, এইটাও কিন্তু ডিফিকাল্ট হয়ে যেত। এখন আমরা দেখেছি যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের আগেও সেনাপ্রধান কিন্তু একটা পরিষ্কার বক্তব্য দিয়েছিলেন যে 18 মাসের মধ্যে জাতীয় নির্বাচন হতে পারে। আমরা রাজনৈতিক দলসমূহ এই অভ্যুত্থানের অংশীজনরা শুরুর দিকে আমরা পরিষ্কার একটা বক্তব্য দিয়েছিলাম যে কোনো ক্ষমতার পরিবর্তনের জন্য, কাউকে এমপি মন্ত্রী বানানোর জন্য এতগুলো সাধারণ মানুষ জীবন দেয় নাই, এই সংগ্রাম করে নাই। এই ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোর বিলোপ করে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং বাংলাদেশ 2 বিনির্মাণের যে অঙ্গীকার, সেটা বাস্তবায়নের পরেই একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষমতা হস্তান্তর হবে। কিন্তু গত 7 মাসের আমাদের যে পর্যবেক্ষণ, তাতে এই সরকার সে প্রত্যাশিত মাত্রায় আসলে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারছে না, নানান ধরনের সংকটের সম্মুখীন হচ্ছে। এবং যে কোনো দেশে, একটা গণতান্ত্রিক দেশে একটা নির্বাচিত সরকার না থাকলে অনেকে নানান ধরনের ফায়দা নেওয়ার জন্য ষড়যন্ত্র করবে এবং সেই ষড়যন্ত্র আমাদের গোটা জাতির জন্য একটা বিপর্যয় ডেকে আনতে পারে। 111-এর খবর আপনারা জানেন, অনেকেই বলেছে এই হাসনাত সার্জিস কিংবা এই নাগরিক পার্টির সংশ্লিষ্ট এই ছাত্রদের এই সাম্প্রতিক মন্তব্য আরেকটা 111-এর প্রেক্ষাপট তৈরির একটা মানে নামান্তর, অনেকেই এটা বলছে। কারণ হচ্ছে এরা বয়সে আপনার 23-24 বছর যাই হোক, ছাত্র হোক, তাদের কথার কিন্তু একটা গুরুত্ব আছে, তাদের কথা মানুষ শোনে। বিকজ এখন তারা ওই ফেসবুক, টুইটার, ইউটিউব, সোশ্যাল মিডিয়ার মতো ট্রেন্ডে আছে, ক্লিক করলেই তাদের নিউজ দেখা যায়, তাদের কথা মানুষ শোনে। তো যেখানে আমরা বলছি যে এখন এই মুহূর্তে আমাদের রাষ্ট্র সংস্কার এবং একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন তথা বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের একটা জাতীয় ঐক্য এবং সংহতির প্রয়োজন। সেখানে আপনি যদি সেনাবাহিনীকে এক্সক্লুড করতে চান, অতি কথন কিছু বুদ্ধিজীবী, তথাকথিত বুদ্ধিজীবী, তাদেরও আমরা দেখতে পাচ্ছি, তারা কেউ কেউ বলছেন ছাত্র জনতা সৈনিকদের অভ্যুত্থান মানে অফিসারদের ভূমিকা নেই, অফিসারদেরকে এক্সক্লুড করতেছেন। মানে 75-এ যেমনিভাবে আমরা দেখেছি সামরিক বাহিনীর মধ্যে একটা অস্থিরতা তৈরি করা, এখনও সামরিক বাহিনীকে টার্গেট করে একটা অঘটন ঘটানোটা পায়তারা চলছে। এই বিষয়ে দেশবাসী সহ রাজনৈতিক মহল সকলকে আমি সচেতন হওয়ার আহ্বান জানাবো এবং মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি আমি আহ্বান জানাবো যে যদি সম্ভব হয় ঈদের আগেই
আপনি এই চলমান পরিস্থিতিতে একটা জাতীয় সংলাপ ডাকেন। যেহেতু একেবারে ঈদ সন্নিকটে, ঈদের আগে সম্ভব না হলেও ঈদের পরে এই যে সাম্প্রতিক যে ধূম্রজাল সৃষ্টি হয়েছে, এইগুলো নিয়ে যদি একটু খোলামেলা আলাপ আলোচনা না হয়, এইখান থেকে কিন্তু অন্য ধরনের পরিস্থিতির উদ্ভব হতে পারে। 15ই আগস্ট ছুটি থাকবে কি থাকবে না সেটি নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে একটা সংলাপ হয়েছিল, সব দলকে নিয়ে জাতীয় সংলাপ। আপনার এই রাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং যখন হিন্দুদের পূজা এসেছিল সেই সময় নির্বিঘ্নে যেন আমাদের এই হিন্দু ভাই বোনেরা যেন পূজা পার্বণ পালন করতে পারে, একটা জাতীয় সংলাপ হয়েছিল। ভারতের সংঘবদ্ধ অপপ্রচার এবং প্রোপাগান্ডা ধারাবাহিকভাবে যখন চলছিল সেটি নিয়ে একটি জাতীয় সংলাপ হয়েছিল। সর্বশেষ যে সরকার যে 15টি সংস্কার কমিশন করেছিল, সেই কমিশনগুলো কী প্রক্রিয়া কীভাবে কাজ করবে তাদের পরিচিতি করানো এবং তাদের নিয়ে একটি জাতীয় সংলাপ হয়েছে। চলমান পরিস্থিতিতেও আমরা দ্রুত সময়ের মধ্যে প্রধান উপদেষ্টাকে একটি জাতীয় সংলাপ ডাকার আহ্বান জানাচ্ছি, দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি, রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে কোনো ছাত্রনেতা কিংবা কারো হঠকারী কোনো কথা বক্তব্যে প্রভাবিত না হয়ে যার যার সংগঠনের নেতা কর্মীদের নির্দেশনা অনুযায়ী কাজ করার আমরা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির অন্যতম নেতা হাসনাত আবদুল্লাহ গত রাতে একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত হচ্ছে। লক্ষ লক্ষ মিলিয়ন্স শেয়ার হয়েছে, ভিউজ হয়েছে, বিভিন্ন জায়গায় হাজার হাজার মন্তব্য পড়েছে। এবং এটার মোদ্দা কথা হচ্ছে তাদেরকে ডেকে নিয়ে ডিজিএফআই অথবা ক্যান্টনমেন্টে আওয়ামী লীগকে রাজনীতিতে যেন নিষিদ্ধ না করা হয়, পুনর্বাসন করা হয় অথবা রাজনীতি নির্বাচন করতে দেওয়া হয়, এই বিষয়টাতে একটা চাপাচাপি করেছে, যেটা ইতিমধ্যে আপনারা দেখেছেন। এবং এইটা নতুন কিছু না। এইটাকে সাপোর্ট করে আবার এনসিপির আরেকজন শীর্ষ নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি আবার একটা বক্তব্য পোস্ট দিয়েছিলেন। তিনি রাফলি এটাই, যে বাংলাদেশপন্থী যে রাজনীতির কথা তারা বলছে, যারা বলছে যে বিভিন্ন রাজনৈতিক দলের ভিতরে যারা এখনো আওয়ামী লীগকে তোষণ করা, আওয়ামী লীগকে পুনর্বাসন করা রাজনীতি করতে চাচ্ছে, তাদের ব্যাপারে সতর্ক করেছে। এবং দিল্লির আধিপত্যবাদ বিরোধী যে রাজনীতিটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে সেটা যেন চলমান থাকে, এটার ব্যাপারে সে আহ্বান জানিয়েছে। যদিও সেখানে কিছু কিছু মন্তব্যের ব্যাপারে অনেকেই মানে আনকমফোর্টেবল, তারা স্বস্তি বোধ করছেন না, এবং পরবর্তীতে নাসিরউদ্দিন পাটোয়ারি দেখলাম সেই পোস্টটাকে ডিলিট করে ফেলেছেন। এরপরে আবার দেখলাম যে এনসিপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে সন্ধ্যার পরে, এবং সেখানে তারা বলেছে যে প্রধান উপদেষ্টাকে টার্গেট করে পার্টিকুলারলি যে আওয়ামী লীগের রাজনীতির ব্যাপারে তিনি যে মন্তব্য করেছেন যে তাদেরকে নিষিদ্ধ করবার কোনো পরিকল্পনা সরকারের নাই, এই মর্মে মন্তব্য করার ব্যাপারে এটাকে তারা সমালোচনা করেছে। আমাদের অবজারভেশনের কয়েকটা জায়গা, প্রথম জায়গা হচ্ছে যে আমরা শুরু থেকে দেখতে পাচ্ছি যে বাংলাদেশে ইনক্লুসিভ ইলেকশন শব্দটার কথা বারবার বলা হচ্ছে। এইটা সেনাপ্রধানের পক্ষ থেকে বলা হচ্ছে, সশস্ত্র বাহিনী, গোয়েন্দা সংস্থা, ডিপ স্টেটের বিভিন্ন ফোর্স, ইন্টারন্যাশনাল কমিউনিটির কেউ কেউ, ইভেন জাতিসংঘের যে মানবাধিকার গণহত্যার যে তদন্ত রিপোর্ট এসছে সেখানেও তারা বলেছে নিষিদ্ধ না করার ব্যাপারে, ইনক্লুসিভ ইলেকশনের ব্যাপারে বারবার বলেছে। এখন প্রশ্ন হচ্ছে, যেই সশস্ত্র বাহিনীগুলো, গোয়েন্দা সংস্থাগুলো আজকে বাংলাদেশের নাগরিকদেরকে ইনক্লুসিভ অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দশ দিচ্ছেন, তাদেরকে শিক্ষা দিচ্ছেন অথবা ক্লাস নিচ্ছেন, ওনাদের মনে ছিল কিনা যে 2014 সালে ইনক্লুসিভ ইলেকশন হয় নাই, তখনকার সেনাপ্রধান, তখনকার আর্ম ফোর্সেসের বিভিন্ন বাহিনীর সিনিয়র লিডারশিপ তারা যে আওয়ামী ম্যান্ডেটে ইলেকশনটা করে দিলেন, তখন ওদের মনে ছিল কিনা যে বিএনপি, জামাত সহ অন্যরা নির্বাচনে না গেলে নির্বাচনটা ইনক্লুসিভ হবে না? ওনাদের মনে ছিল কিনা আর্ম ফোর্সেস এবং মিলিটারি যে লিডারশিপ আছে এবং গোয়েন্দা সংস্থাগুলো আছে, ডিজিএফআই, এনএসআই, ওনাদের মনে ছিল কিনা যে 2018 সালের রাতের ভোটের নির্বাচনটা যে ইনক্লুসিভ হবে না? ওনারা যে ওনাদের টোটাল জুনিয়র অফিসার মেজরদেরকে দিয়ে, পুলিশকে দিয়ে সারা বাংলাদেশে রাতে নির্বাচন করাইছেন, লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করার ব্যবস্থা করছেন, প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে 35 লাখ থেকে শুরু করে 50 লাখ গাড়ি বাড়ি ফ্ল্যাটের ব্যবস্থা করছেন, তখন মনে ছিল কিনা মিলিটারি লিডারশিপের এবং গোয়েন্দা সংস্থার যে ইনক্লুসিভ নির্বাচন হইতে হবে, ইনক্লুসিভ নির্বাচন না হইলে বাংলাদেশে অশান্তি হবে? ওনাদের মনে ছিল কিনা 2011 সালে যখন তত্ত্বাবধায়ক ব্যবস্থা, রাজনীতির যে একটা অল পার্টি সেটেলমেন্ট ছিল, সেটা বাতিল করলে বাংলাদেশে যে অনিশ্চয়তা তৈরি হবে, অস্থিরতা তৈরি হবে, সেটা তখন ওনাদের মনে ছিল কিনা? ওনাদের মনে ছিল কিনা যে গত বছর 2024-এর যে ফেক নির্বাচন করলো গোয়েন্দা সংস্থা দিয়ে, আর্ম ফোর্সেস দিয়ে সারা দেশে, যে এই নির্বাচনটা ফেয়ার হবে না, এই নির্বাচনটা অন্তর্ভুক্তিমূলক না? তো সাডেনলি আমাদের গোয়েন্দা সংস্থা এবং গোয়েন্দা সংস্থাগুলো এবং বাংলাদেশের সিনিয়র মিলিটারি লিডারশিপ, সেনা কর্মকর্তারা, সেনাপ্রধান সহ যে ভাষায় কথা বলতেছে, এটা দিল্লির ভাষা দেখতেছি। দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলছে যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচিত সরকার না হলে সম্পর্ক উন্নয়ন হবে না, বাংলাদেশে স্থিতিশীলতা ফিরে আসবে না। দিল্লির 2014 সালে এটা মনে ছিল কিনা?
সুজাতা রায়কে পাঠায়া এখানে এরশাদকে জোর করে বাধ্য করে সিএমএইচে ভর্তি করায়া তারপরে তাকে নির্বাচনে নেওয়া হয়েছে। 2018 সালে দিল্লি সেটা মনে ছিল কিনা? দিল্লির সেনাপ্রধান বলছে যে বাংলাদেশে নির্বাচিত সরকার আসলেই শুধুমাত্র সম্পর্ক উন্নয়ন হবে, স্থিতিশীলতা হবে। তাহলে এই যে দিল্লির আধিপত্যবাদের নেক্সাস তৈরি হয়েছে, যে যা যা দিল্লি বলছে, যা যা দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, যা যা দিল্লির সেনাপ্রধান থেকে শুরু করে দিল্লির টোটাল আধিপত্যবাদ যে দালাল গোলামরা বলছে, বাংলাদেশের গোলামরাও তাই বলছে। আমাদের সেনা যে সংগঠনগুলো আছে, আর্ম ফোর্সেসের সিনিয়র লিডারশিপ, আমাদের গোয়েন্দা সংস্থা, আমাদের ডিপ স্টেট, আমাদের সকল সুশীলরা, তারাও এই কথা বলছে। এর মানে কি? রাজনৈতিক দলের নেতারাও বলছে যে আওয়ামী লীগকে কোনো না কোনো ফর্মে নির্বাচনে রাখতে হবে, রাজনীতিতে রাখতে হবে, এগুলো বলছে। তাহলে এই নেক্সাসের ব্যাপারে আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে 24-এর গণ অভ্যুত্থানের পক্ষে থাকাটাই হলো আজাদির লড়াই। 24-এর গণ অভ্যুত্থানের পক্ষে থাকা মানেই হচ্ছে 1400 শহীদের রক্তের সাথে বেইমানি না করা। 24-এর গণ অভ্যুত্থানের পক্ষে থাকা মানেই হচ্ছে যে আমার 24,000 যে ভাই বোনরা আহত হয়েছে, প্রতিবন্ধী হয়ে গেছে, 600 মানুষ চোখ হারিয়েছে, তাদের পাশে থাকা। অতএব সেই জায়গাতে দিল্লি এবং আওয়ামী লীগের যে নেক্সাস পলিটিক্স, সেই পলিটিক্সের কথা যারা যারা বলছেন, যেই সকল ফোর্সের লিডারশিপরা বলছেন, তারা বাংলাদেশের 24-এর রাজাকার এবং আলবদর। এই সকল ফোর্সের সিনিয়র লিডারশিপরা গত 16 বছর দালালি করছেন। হেন কোনো বাটপারি নাই, এই সকল ফেক জেনারেলরা করেন নাই। হাজার হাজার কোটি টাকা লুটপাট, এই লুটপাটের সাথে তারা জড়িত। এনএসআই এর এক জেনারেল চিফ ছিল, লন্ডনে 30 কোটি 33 কোটি টাকা দিয়ে বাড়ি করছে, ওর বাপের টাকা এগুলো। ডিজিএফআই আর এক চিফ ছিল, সে আমেরিকাতে কয়েক হাজার কোটি টাকা দিয়ে খাওয়ার বাড়ি করছে, কার বাপের টাকা এগুলো? বাংলাদেশের জনগণের টাকা, মানি লন্ডারিং এর টাকা এগুলো। অতএব সেই জায়গাতে আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে, প্লিজ গেট আউট অফ পলিটিক্স, ইটস নাথিং ইউর বিজনেস। ডিজিএফআই, এনএসআই, আর্ম ফোর্সেসকে বলছি, পলিটিক্স ইজ নট ইউর বিজনেস। ট্যাক্সের টাকায় দিয়ে আপনাদেরকে পোষা হয়, জনগণের সার্ভিসে আপনারা জান কোরবান করবেন এটার জন্য, নাথিং এলস। এর মানে এটা বলছে না যে বাংলাদেশ আর্ম ফোর্সেসের সকল অফিসার জওয়ানরা এই অভিযোগে অভিযুক্ত। যারা জুনিয়র লেভেলের কমান্ডিং অফিসার্স আছেন, সিপাহীরা আছেন, জওয়ানরা আছেন, তারাই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি। ক্রিমিনাল হচ্ছে কর্নেল থেকে আবাফ, যারা আওয়ামী লীগের আমলে 5 আটা গোলামি করে বাংলাদেশকে দিল্লির কাছে দাসখত রেখে প্রমোশন পাইছেন, পদ পাইছেন, পদায়ন হয়েছে। আমরা বহু জেনারেলের খবর জানি, বহু অ্যাডমিরালদের খবর জানি, বহু মার্শাল ফার্শালদের খবর জানি, যারা দিল্লিতে গিয়ে দাসখত দিয়ে আইসা এখানে সেনাপ্রধান হয়েছেন, এখানে বিমান বাহিনীর প্রধান হয়েছেন, এখানে নৌবাহিনীর প্রধান হয়েছেন। এসব গল্প আমরা জানি। ডিজিএফআই, এনএসআই এর গুন্ডামি, বদমাইশি, এগুলো আমরা দেখে আসছি গত 16 বছর থেকে। আল্লাহর ওয়াস্তে দেশটাকে এই পাকিস্তান, টার্কি, ইজিপ্টের মতো করে নষ্ট করে দিয়েন না, ধ্বংস করে দিয়েন না। বাংলাদেশ একটা নতুন আকাঙ্ক্ষার মধ্য দিয়ে আসছে, আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করবেন, নাথিং মোর অর লেস অফ ইট। অতএব সেই জায়গায় আমার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান হচ্ছে, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করেন। দেশের যারা সিপাহী আছেন, জুনিয়র অফিসার, কমান্ডিং অফিসার আছেন, বাংলাদেশের লাল সবুজের পতাকার পক্ষে আপনারা যেভাবে জুলাই আগস্টে অনেকে দাঁড়িয়েছেন, এভাবে আপনারা এখনো দাঁড়ানো থাকবেন। বাংলাদেশের সিনিয়র অফিসাররা বাংলাদেশকে বিক্রি করে দেবে, লাল সবুজের পতাকার সাথে দালালি করবে, বেইমানি করবে। আওয়ামী লীগের শত শত হাজার হাজার লোকদেরকে বিভিন্ন ক্যান্টনমেন্টে আশ্রয় দিয়ে সেফ প্যাসেজ দিচ্ছে, এক্সিট করায় দিচ্ছে, এখনো পলাতক অবস্থায় তাদেরকে শেল্টার দিচ্ছে। বিভিন্ন সিনিয়র ক্রিমিনাল অফিসারদেরকে তারা ভারতে এখানে সেখানে পাস দিয়েছে, তারা পার হয়ে যাওয়ার পালানোর সুযোগ করে দিয়েছে। এগুলো গণ অভ্যুত্থানের সাথে যায় না। তাই হাসনাতের ব্যাপারে যে ঘটনাটা ঘটেছে, এটা খুবই অন্যায় হয়েছে। আইএসপিআর স্টেটমেন্ট দিয়ে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। এই বাংলাদেশ গণ অভ্যুত্থানের বাংলাদেশ না। গত জুন, জুলাই, আগস্টে যে অভ্যুত্থান হয়েছে, সে অভ্যুত্থানের বাংলাদেশ না। দয়া করে রাজনীতিতে মাথা গলাবেন না, নাক গলাবেন না। দিস ইজ নট ইউর বিজনেস। তৃতীয় কথা হচ্ছে, জুনিয়র অফিসাররা যদি কেউ পলিটিক্স করে, সিপাহীরা যদি পলিটিক্স করে, তাহলে আপনারা কি করেন? আপনারা ডিসমিস করে দেন না? হাজার হাজার জওয়ানদেরকে, অফিসারদেরকে আপনারা গত 16 বছর ধরে আওয়ামী লীগের আমলে ডিএনএ টেস্ট করছেন না, যে আওয়ামী লীগের ভাইরাস আছে কিনা রক্তে। যার রক্তের ভিতরে আওয়ামী লীগের ভাইরাস পাওয়া যায় না, তাদের সবাইকে তো আপনারা বাই করে দিচ্ছেন, বহিষ্কার করছেন, পিএনজি করে দিচ্ছেন, তাদেরকে স্যাক করছেন, ডিসমিস করছেন, পেনশন দেন নাই, বোনাস দেন নাই, হাউজিং ফ্যাসিলিটি দেন না, চিকিৎসা ফ্যাসিলিটি দেন না। হাজার হাজার অফিসাররা এরকম আছে, জওয়ানরা, যাদের জন্য আমরাও লড়াই করছি, যাদের মজলুম এই অফিসার এবং জওয়ানদের জন্য আমরাও কথা বলছি। কই, তাদেরকে তো আপনারা রাজনীতি করতে দেন নাই। তাহলে আপনারা কেন রাজনীতি করছেন, নাক গলাচ্ছেন এখানে? এই নাক গলানো বন্ধ করেন। এগুলো দেখে মনে হচ্ছে যে আপনারা আজাদিকে ভালোবাসেন না, আপনারা বাংলাদেশকে বিক্রি করতে ভালোবাসেন। গত 16 বছর ধরে এই ধরনের ফেক জেনারেলরা যারা আছে, কর্নেল থেকে অ্যাবভ, এরকম বিশাল অংশ হচ্ছে বাংলাদেশ বিক্রির সাথে জড়িত ছিল। ভালো অফিসার যারা আছেন, আপনাদের প্রতি স্যালুট। কিন্তু এগুলো বন্ধ হওয়া দরকার। পাকিস্তানের এক্সপিরিয়েন্স থেকে শেখেন, টার্কির এক্সপিরিয়েন্স থেকে শেখেন, মিশরের এক্সপিরিয়েন্স থেকে শেখেন। এগুলো একটা দেশের জন্য কল্যাণকর হয় না। আল্লাহর রাস্তায় এখান থেকে বেরিয়ে আসেন। ফোর্থ কথা হচ্ছে যে বাংলাদেশে
আওয়ামী লীগের পুনর্বাসনের রাজনীতির আগে এইটা ডিল করতে হবে যে কালেকটিভলি অ্যাজ এ নেশন অ্যান্ড কান্ট্রি আমরা আওয়ামী লীগ প্রশ্ন কিভাবে ডিল করব। আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দলীয় এই যে দিল্লির আধিপত্যবাদী শক্তি আছে বাংলাদেশে, যারা বাংলাদেশকে কুরে কুরে বারবার বিক্রি করেছে, অস্থির করেছে, অস্থিতিশীল করেছে, তাদের ব্যাপারে আমাদের একটা ঐক্যমতের সিদ্ধান্ত হতে হবে। সেটার জন্য আমি বারবার বলেছি একটা তদন্ত কমিশন করেন, আওয়ামী লীগ প্রশ্নে মতামত নেন, প্রয়োজনে রেফারেন্ডাম হোক, ঐক্যমতের কমিশনের সাথে মিটিং হতে পারে। প্রধান উপদেষ্টা কোনো অংশীজনের সাথে কথা না বলে আওয়ামী লীগকে এভাবে মাফ করে দেওয়া, আওয়ামী লীগের রাজনীতি নিয়ে কথা বলা, মন্তব্য করাটা অযাচিত মনে হয়েছে এবং আমরা এটা প্রত্যাখ্যান করছি। এটা কোনোভাবেই আমাদের গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির বক্তব্য না। আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটি থ্রেট, জাতীয় নিরাপত্তার হুমকি। জাতীয় নিরাপত্তার হুমকি এমন কোনো সংগঠন, এন্টিটিকে কোনো রাষ্ট্র তাকে স্পেস দেয় না, পৃথিবীতে কখনো দেয় না। অতএব সেই জায়গাতে বাংলাদেশের বিদেশ নীতি, প্রতিরক্ষা নীতি নতুন করে ডিভাইস করতে হবে। এর মানে এটা বলছি না যে নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক। আমরা চাচ্ছি গণতদন্ত কমিশনের মাধ্যমে মতামত নেন, ঐক্যমত কমিশনের মাধ্যমে মতামত নেন, প্রয়োজনে রেফারেন্ডাম করেন, জুডিশিয়াল প্রসেসকে ইনভলভ করে আওয়ামী লীগ প্রশ্নে রিজলভ করতে হবে। তার আগে, বিচার হওয়ার আগে, এই প্রশ্ন রিজলভ করবার আগে আওয়ামী লীগকে রাজনীতিতে এবং নির্বাচনে পুনর্বাসন করবার কোনো চেষ্টা হচ্ছে 24-এর আলবদরি চেষ্টা। যারা 24-এর আলবদর আর 24-এর রাজাকার হবেন তারা বাংলাদেশে নাই হয়ে যাবেন আগামী দিনে। বাংলাদেশের জনতা, তরুণ প্রজন্মের, গ্রামে গঞ্জের দেশপ্রেমিক মানুষের মনস্তত্ত্ব তারা ধরতে পারছেন না। অতএব সেই জায়গায় আমার আহ্বান হচ্ছে ইতিহাস থেকে শিক্ষা নেন। আওয়ামী লীগকে পুনর্বাসন যারা করেছে তাদেরকে চরম মূল্য দিতে হয়েছে ইতিহাসে। বিএনপি প্রথম, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার উদারতার অংশ হিসাবে উনি আওয়ামী লীগকে রাজনীতি করতে দিয়েছেন এবং ওনাকে চরম মূল্য দিতে হয়েছে, ওনার জীবন দিতে হয়েছে। এই আওয়ামী লীগ, এই জাতীয় পার্টি, এই এরশাদের মতো একটা ক্রিমিনাল জেনারেল ভারতে দালালি করতে গিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনটা কেড়ে নিয়েছেন। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সফল, সবচেয়ে সৎ, ভালো রাজনীতিবিদ এবং দেশটাকে যিনি গড়েছেন রাষ্ট্রনায়ক, সেই মানুষটাকে জীবন দিতে হয়েছে। অতএব বিএনপির ভিতরে যদি কেউ মনে করে থাকেন আওয়ামী লীগের প্রতি সফট থেকে আপনারা নতুন রাজনীতি করবেন, শহীদ প্রেসিডেন্টের রক্তের সাথে আপনারা গাদ্দারি করবেন, এই রাজনীতি আমরা দেখতে চাই না। দ্বিতীয়, বাংলাদেশে আওয়ামী লীগকে সংসদে এনে প্রধান বিরোধী দল বানাইছে হচ্ছে এরশাদের পরিণত দেখেন। জাতীয় পার্টি আজকে কেকের পিসের মতো হয়েছে, পিজার মতো 6, 7, 8 টুকরা হয়েছে, কোনো টুকরার সাথে কেউ কারো সিনা টেনে না আর কি এরকম। এরপরে বাংলাদেশে এই বিএনপিকে, এই আওয়ামী লীগকে পুনর্বাসন করছে হচ্ছে জামাত। 1994, 95, 96 সালে জামাত যে মূল্য দিচ্ছে, জামাতের ইতিহাসে এত মূল্য দেয় নাই গত 16 বছরে। জামাত শিবিরের হাজার হাজার নেতাকর্মী শহীদ হয়েছেন, জীবন দিচ্ছেন, প্রতিবন্ধী হয়েছেন এবং যা কিছু নাই তাই হয় না, এমন কিছু নাই যেটা জামাত শিবিরের উপরে হয় নাই। এরপরে এই আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে 111-এর সরকার, বাংলাদেশের সিভিল ব্যুরোক্রেসি, মিলিটারি ব্যুরোক্রেসি, বাংলাদেশের গণমাধ্যম, সুশীলরা সবাই মিলে। সেই বাংলাদেশে দেখেন আমার প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে আওয়ামী লীগের এই গোলামরা পালাইছে ওর প্রভুর দেশে। অতএব আমরা যারা আজাদির পক্ষের মানুষ, আমরা যারা লাল সবুজের পতাকাকে ধরে রাখার পক্ষের মানুষ, আমরা যারা গণ অভ্যুত্থানের পক্ষের মানুষ, এই মৌলিক প্রশ্নগুলোতে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আত্মমর্যাদা, আমার জাতীয় স্বার্থ, আমার বিদেশ নীতি, আমার প্রতিরক্ষা নীতিতে আমাদেরকে একমত হইতে হবে। তারপরে আমাদের নিজেদের ভিতরকার যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা আছে, প্রতিযোগিতা আছে, এটা সহনশীলতার সাথে আমরা সবাই করব। এক দল আরেক দলের পলিসির সমালোচনা করব, কোনো সমস্যা নাই। কিন্তু আওয়ামী লীগ প্রশ্নে আউটরাইট কোনো প্রসেস ফলো না করে, জনগণের মতামত না নিয়ে পুনর্বাসন করা, রাজনীতি নির্বাচনে আনার অপচেষ্টাটা হবে দিল্লিকে বাংলাদেশে ফেরায় নিয়ে আসা। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা কি বলতেছেন, আপনারা কি বলবেন, আপনাদের ওপিনিয়নটা কি থাকবে। হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের সঙ্গে আপনারা 2-1টা লাইন কমেন্টে লিখে জানাবেন আপনাদের মতামতটা। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সম্মানিত বন্ধুগণ, হাসনাত আব্দুল্লাহ সেনাপ্রধানকে উদ্দেশ্য করে কঠোর হুঁশিয়ারি দিয়ে যে বার্তা দিয়েছে, এটা নিয়ে আপনাদের কি বলার রয়েছে? আপনারা কি মনে করেন? হাসনাত আব্দুল্লাহর পক্ষে আপনারা নাকি সেনাবাহিনীর পক্ষে? ওয়াকার নাকি হাসনাত আব্দুল্লাহ? আপনারা কার পক্ষে যাবেন? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি আওয়ামী লীগকে পুনর্বাসনের পায়তারা করছে সেই গণ অভ্যুত্থানের পর থেকেই। নানাভাবে তিনি নানা পরিকল্পনা করে আওয়ামী লীগকে ফেরাতে যাচ্ছে, আবারও রাজনীতিতে সক্রিয় করতে যাচ্ছে, কিন্তু সেটা আর সম্ভব নয়। এদেশের সচেতন নাগরিক, সচেতন জনগণ সেটা কোনোভাবেই মেনে নেবেন না। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা আপনাদের মূল্যবান ওপিনিয়ন মতামতটা জানাবেন। হাসনাত আব্দুল্লাহ এবং সেনাপ্রধানের বা ওয়াকারুজ্জামানকে নিয়ে যে বিরোধ দেখা গিয়েছে সেটা নিয়ে আপনাদের কি বলার আছে? ভালো থাকবেন। আজকের মতন এখানেই বিদায় নিতে হচ্ছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।